ল্যাপটপে এসেছে। একটু খেয়াল করে দেখেন এখানে এখানে আমরা যা দেখতেছি এখানে যে বিমানগুলো দেখা যাচ্ছে না এগুলো কিন্তু এখন রানিং আছে। এখন আগের দিন যে ক্লাসে যখন দেখাইছিলাম দেখেন বিশ্বে দেখেন বিমান যদি আপনি দেখতে চান বিশ্বে দেখেন রাশিয়ার উপর দিয়ে কোনো বিমান যাচ্ছে না, দেখছেন এত বড় একটা বিশ্ব কিন্তু সব বিমান কোন দিকে যাচ্ছে? আমাদের পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এরকম কিছু কিছু দেশ আছে, কিছু কিছু দেশ আছে যেসব দেশের উপর দিয়ে বিমান চলাচল করা নিষেধ। এখন একটা কথা যে এত বিমান এভাবে চলছে আপনি তো এখানে কিছুই না, যদি আপনি ইউনাইটেড স্টেট মানে আমেরিকা যদি দেখেন তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আমেরিকাতে দেখেন এর থেকেও বেশি হিজিবিজি। এগুলো হচ্ছে এখন এগুলো হচ্ছে সব বিমান, এগুলো কি সব বিমান আমেরিকায় ওরা এখান থেকে ওখানে, শুধু বিমান না আপনি হেলিকপ্টারের লোকেশনও তো দেখতে পারবেন। এখন দেখেন এইটুকু জায়গার মধ্যে কত বিমান দেখছেন, কিন্তু না প্রত্যেকটা থেকে প্রত্যেকটা একটু দূরত্ব আছে। এখান থেকে দেখে মনে হচ্ছে এই দুইটা লেগে গেছে, এগুলো লেগে গেছে একটা উঠে আরেকটা, তাই না? কিন্তু আপনি ভালোভাবে জুম করেন দেখেন আপনি দেখছেন এটা যে রাস্তায় যাচ্ছে এটাও সেই রাস্তায় যাচ্ছে এরকম একটা। তবে এটা কিন্তু উড়তে উঠতে যাচ্ছে, এটা কিন্তু পাহাড়, এটা কি পাহাড় জঙ্গল তার উপর দিয়ে উড়ে যাচ্ছে। আচ্ছা আমি আপনাদের বাংলাদেশটা বোঝাই তাইলে আপনারা বুঝতে পারবেন। আগের দিন যখন এটা বোঝাইছিলাম দেখাইছিলাম না তখন তখন আমাদের চাপায়ের উপর দিয়ে বিমান গেছিল। যদি চাপায়ের উপর দিয়ে এখানে উপর দিয়ে বিমান যায় আপনি এখান থেকে দাঁড়ায় দেখতে পারবেন যে রাস্তায় ঠিক আছে কিনা, অথবা আপনার বাসার উপর দিয়ে বা আপনি এলাকায় যখন দেখতে পারবেন মাথার মধ্যে একটা বিমান যাচ্ছে আপনি সাধারণত এই ফ্লাইটটাকে অন করবেন, আপনি দেখতে পারবেন যে বিমানটার নাম কি, এটা কোথা থেকে ছাড়ছে, কোন দেশে যাচ্ছে সব, এমনকি বিমানটার ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ। এখন দেখেন আপাতত এই সময়ে বাংলাদেশের উপর দিয়ে তেমন কোনো বিমান আছে, হ্যাঁ শুধু বিমান না হেলিকপ্টারও লোকেশন পাওয়া যায়। দেখেন এই দেখেন এটা হচ্ছে ছোট বিমান, এটা হচ্ছে বড় বিমান, দেখছেন এটা কি ছোট বিমান না? আচ্ছা এই বিমানটার নাম কি, কোথায় বোঝা যাচ্ছে এটা? ও তার মানে এটা হচ্ছে পার্সোনাল বিমান। ঢাকা থেকে এটা কোথায় যাচ্ছে সেটা জানি না, কিন্তু এটা কি পার্সোনাল বিমান। আচ্ছা তাহলে এখন যে বড় যেটা এই বিমানটাতে আমরা ক্লিক করি, দেখেন ক্লিক করা মতে বাম দিকে খেয়াল করেন এই বিমানটা কোথায় যাচ্ছে? দিল্লি যাচ্ছে, নানিন, নানিন থেকে দিল্লি যাচ্ছে এই বিমানটা, যে বিমানের ছবি দেখতেছেন এই বিমানটা। এই বিমানটা ছাড়ছে রাত এক কি আচ্ছা মানে ওদের টাইম অনুযায়ী 1টা 5-এ পৌঁছাবে 3টা 25-এ, কিন্তু এটা 1টা 5-এ ছাড়ার কথা, রাত 1টা 5-এ এই বিমানটা ছাড়ার কথা, কিন্তু বিমানটা ছাড়ছে আজকে সকাল 10টা 3 মিনিটে, তার মানে প্রায় 9 ঘন্টা লেট। এবং এটা পৌঁছানোর কথা রাত 3টা 25-এ, কিন্তু পৌঁছাবে কখন? দুপুর 12টায় সম্ভাব্য সময় এই বিমানটা। ওকে ফাইন। দুইটা দিয়ে গত যে ক্লাস সব আজকে সবাই 2টা করে চিকিৎসা করবেন। আচ্ছা এটা কি বুঝতে পারতেছেন? এখন দেখেন আমরা কোথায় আছি? চাঁপাইনবাবগঞ্জ, তাই না? চাঁপাইনবাবগঞ্জের উপর দিয়ে কোনো বিমান যাচ্ছে? হ্যাঁ এই যে এইটা আসতেছে, এই দেখেন, হ্যাঁ এই যে এইটা আসতেছে দেখেন, এই দেখেন এটা আসতেছে দেখছেন 24 নগর, দেখছেন? দেখেন আমি যতটা জুম করলাম বিমানটা কিন্তু গতি অনেক, এটার অনেক গতি। এই দেখেন এই বিমানটা, এই যে কাকঘাট, হ্যাঁ
আমি যদি এটাকে আরেকটু জুম দেই দেখেন, তাহলে এই দেখেন, দেখছেন? ও বাবা না, বিমান এত এত স্পিডে, একটা বিমানের গতি থাকে প্রায় 400-500 কিলোমিটার, একটা বিমানের গতি থাকে। আচ্ছা দেখি এটা চাপাই কোন দিকে যায় এটা, এই যে চাপাই যাচ্ছে তো চাপাই। আচ্ছা আচ্ছা এখন আমরা একটু খেয়াল করে দেখেন, আমরা অন্যান্য বিমানগুলো খেয়াল করি। দেখেন এখানে একটা বিমান আছে, এই বিমানটাই খেয়াল করে দেখি এটা কোথায় যাচ্ছে। এটা ক্লিক করলেই হায়দ্রাবাদ থেকে শিলিগুড়ি, তার মানে শিলিগুড়ি হায়দ্রাবাদ থেকে। শুধু তাই না, দেখেন বিমানটা যখন আমি ক্লিক করব, এই দেখেন হায়দ্রাবাদ কোথায়, দেখছেন? এই দেখেন এটা হচ্ছে হায়দ্রাবাদ, তার মানে একদম দেখেন বিমানের লোকেশন ম্যাপটাও দেখা দিচ্ছে, দেখছেন? আচ্ছা শুধু তাই না, দেখেন ইন্ডিয়াতে অনেক বিমান, তাই না? ইন্ডিয়াতে অনেক বিমান। আচ্ছা দেখেন এই বিমানগুলো কোন দিক দিয়ে যাচ্ছে, পুরো সাগর, এই দেখেন পুরো সাগরের মধ্যে দিয়ে যাচ্ছে না এই বিমানগুলো। যদি বিমানটায় ক্লিক করে দেখেন বিমানটা কোত্থেকে আসছে, এই দেখেন দোহা থেকে জাকার্তা। দোহা হচ্ছে, এই দেখেন দোহা কোথায়, এই দেখেন দোহা হচ্ছে আপনার সৌদি আরব, এই দেখেন সৌদি আরবের দোহা। আচ্ছা এটাই ক্লিক করলাম, লাগছে জেদ্দা, জেদ্দা থেকে মুলতান। জেদ্দা কোথায়, এই যে জেদ্দা এই কোনা, তারপর এখান থেকে মুলতান যাচ্ছে। আচ্ছা শুধু তাই না, এখন কথা হচ্ছে আপনার ভাই কোথায় আছে, বাংলাদেশে। ধরলাম আপনার ভাই আছে, আমার কথা শোনেন, সাপোজ আপনার ভাই আছে বাংলাদেশে। যদি আপনার ভাই এই যে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে এখন আছে, এয়ারপোর্ট থেকে এখন কয়টা বিমান আছে আমরা দেখি। এই দেখেন এয়ারপোর্টে এখন 4টা আছে, এটা ছেড়ে দিছি। এটা কোথায় যাচ্ছে, ঢাকা থেকে কক্সবাজার। 10টা 15-তে ছাড়ছে, 11টা 30-এ পৌঁছাবে, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই, মাত্রই ছাড়লো। এটা হচ্ছে রানওয়ে। এটা হচ্ছে দেখি কোথায় যায়, এটা ঢাকা থেকে কুয়ালালামপুর মানে মালয়েশিয়া যাচ্ছে এই বিমানটা। তার মানে আপনার একজন আত্মীয়, সে কোথায় যাবে, মালয়েশিয়া যাবে শ্রমিক ভিসায়। এখন আপনি যদি বিমানটায় ক্লিক করে আপনার মোবাইলে রেখে দেন, আপনি দেখতে পাবেন এটা ছাড়বে কখন, 10টা 35-এ ছাড়ার কথা, কিন্তু বিমানটা ছাড়ছে কি না, বিমানটা এখনো ছাড়ে নাই, বিমানটা এখন রানওয়েতেই আছে, মানে এখনো লেট করে ছাড়তেছে, মানে এখনো ছাড়ে নাই। তার মানে আপনি জানেন আপনার ভাইয়ের বিমান 10টা 35-এ ছাড়বে, কিন্তু এখনো ছাড়ে নাই। তাহলে এই যে একটা লেট, এটা আপনি কোত্থেকে জানতে পারবেন, এখান থেকে। আপনি তখন তো ফোন দিয়ে জানতে পারবেন না, কথা বুঝতে পারছেন? তখন তো ফোন কলের মাধ্যমে আপনি জানতে পারতেছেন না। শুধু তাই না, এই দেখেন এই বিমানটা এখন রানওয়েতে আছে। কোথায়, রানওয়েতে আছে। যদি আমরা এটাকে ক্লিক করি, আরে ভাই আসতে যা, বলাই যাচ্ছে না, বুঝছি। এই দেখেন এই বিমানটা ঢাকা থেকে এই বিমানটাও ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে। এই বিমানটা দেখি, এখন দেখেন এটা যাচ্ছে ঢাকা থেকে রিয়াদ, তার মানে সৌদি আরব, এই যে সৌদি এয়ারলাইন্স, বুঝতে পারছেন? এটা তাহলে এই যে আমার আত্মীয় যদি সৌদি যায়, আমি বিমানটায় ক্লিক দিয়ে রাখি, এটা 10টা 40-এ ছাড়ার কথা, এখনো ছাড়ে নাই। এটা 1টা 45-এ পৌঁছানোর কথা, বাট এটা এখনো ছাড়ে নাই। তাহলে সৌদি সে যায়, আমি বিমানটা ক্লিক করে মোবাইলে যদি রেখে দিই, আমি 100% দেখতে পারবো যে সে কোথায় আছে, কখন গিয়ে পৌঁছাবে। এটা মজার জিনিস না? হ্যাঁ, এবং একটা টেনশন দূর করার একটা জিনিস। শুধু তাই না, আপনার আত্মীয় যে দেশে যাবে, সাপোজ কোন দেশে বললাম, সাইপ্রাস। আচ্ছা এয়ারপোর্টের নাম বলতে হবে, একটা এয়ারপোর্টের নাম বলতে হবে। আচ্ছা সাপোজ আপনার একজন আত্মীয় কোথায়, ইতালি এয়ারপোর্টের নাম কি জানেন? কি, রোম, রোমা এয়ারপোর্ট, রোমা এয়ারপোর্ট। এই দেখেন শো ম্যাপ, এভিরিয়াল, অন গ্রাউন্ড ফাইন, এগুলো সব আপনি দেখতে পারবেন, মানে বিমানের উড্ডয়ন উন্নয়ন এমনকি গতি কোথায় আছে সবকিছু দেখতে পারবেন। আচ্ছা এটা যদি না করতে চাই, দেখেন আমরা ইতালি এআইআর এয়ারপোর্ট, PORT এয়ারপোর্ট
নেম, আমরা এটা লিখে সার্চ করলাম, দেখেন ইটালি এয়ারপোর্ট নাম কি, রোম, এই দেখেন রোম এয়ারলাইন্স না, রোম এটা, বুঝছেন, এয়ারলাইন্স হচ্ছে বিমান। আচ্ছা এগুলো হচ্ছে বিমানবন্দর। এখন এখান থেকে যদি আমি এটাকে যদি আমি সার্চ করে দেখেন, এই দেখেন এই যে এইটা। আচ্ছা যদি এখানে এখন আমরা ক্লিক করি শো ম্যাপ, এখন দেখেন সরাসরি আমি চলে যাচ্ছি ইটালি, এই যে চলে আসছে, এই যে ম্যাপ দেখেন দেখাইছে, এই যে রোম এয়ারলাইন্স এটা। এখন এখানে যদি আপনি সার্চ করেন, এই দেখেন আপনার ভাই কোন, আপনার ভাই বলছে আমি ভাইয়া আমি বিমানে উঠবো কখন, এই সময়ে। এখন শুধু আপনি দেখবেন যে এখানে প্রত্যেকটা বিমানে ক্লিক করে দেখবেন কোনটায় ঢাকা লেখা আছে। এটা লেখা আছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে রোমে যাচ্ছে, এটা কি নিউ ইয়র্কে আসলাম? আচ্ছা এটা লেখা আছে দেখি, এটা রোমে যাচ্ছে। আচ্ছা এটা এটা রোম থেকে, এই দেখেন তারপরে এই বিমান দুইটা, এটা মাত্রই নিউ ইয়র্ক মানে আমেরিকার নিউ ইয়র্ক থেকে রোমে আসলো, মানে ইটালিতে আসলো। তার পাশের যে বিমানটা, এই বিমানটা গুঞ্জার, এটা থেকে আপনার রোম এয়ারপোর্ট মানে ইটালি এয়ারপোর্টে আসলো। এই দেখেন এই বিমানটা ছেড়ে দিছে, এটা যাচ্ছে রোম থেকে 30-তে চলে যাচ্ছে। আচ্ছা এই বিমানটা দেখেন দাঁড়িয়ে আছে, মানে প্যাসেঞ্জারের জন্য। এটা কোথায় যাবে এটা এখনো ঠিক হয়নি, তার মানে এখানে নো অ্যাভেলেবেল, তার মানে এই বিমানটা এখনো ঠিক হয়নি কোথায় যাবে। এটা ক্লিক করি। আচ্ছা এটা রোম থেকে কোথায় যাবে, পোর্টো। আচ্ছা তার মানে আমরা ঢাকা, দেখেন ঢাকা নাই। যদি আপনার ঢাকার যে বিমান যেটা ছাড়বে যদি আপনি জেনে থাকেন, আপনি আমাকে বলেন, এখন আমি সেটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন। রানিং এই যে মঙ্গোলিয়া কি মালাঙ্গা যাবে। যাই হোক ইটালি তো একটা সস্তা দেশ না যে বাংলাদেশে বিমান অ্যাভেলেবেল যাবে অনেক। আচ্ছা যাই হোক আচ্ছা বাংলাদেশ থেকে সৌদি আরবে যায় অনেক বেশি, তাই না? তাহলে এটা দেখার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে সৌদি, বুঝি নাই। আচ্ছা সৌদি আরবে কিং কিং ফাহাদ ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে 1 নম্বরে আছে দেখতেছি, কিং FAHD। কিং ফাহাদ এটা ইন্টারন্যাশনাল দাম্মাম, এটা না? আচ্ছা এই যে দাম্মাম এয়ারপোর্ট। এখন যদি এখানে আমরা দেখি, এই দেখেন এখানে একটার পর একটা মনে হচ্ছিল না বিমান, কিন্তু দেখেন এগুলা কতটা দূরে, দেখছেন? কিন্তু ম্যাপে মনে হয় একটার পর একটা। দাম্মাম থেকে কোথায় যাবে এটা এখন শিওর হয় নাই। এটা রিয়াদ থেকে দাম্মামে আসছে। আচ্ছা এটা দাম্মাম থেকে চারিও। এটার আশপাশে যদি আমি দেখি অন্যান্য বিমানকে, দেখেন এখন মেন কথা, আপনার আত্মীয় যে স্টেশন থেকে উঠবে, যে এয়ারপোর্ট থেকে উঠবে, সেখানে আপনার প্রথমে নামটা জানতে হবে, না জানতে পারলে আপনাকে গুগলে এসে সার্চ করতে হবে। এই দেখেন দুবাই থেকে দাম্মাম যাচ্ছে এই বিমানটা, দোহা থেকে লন্ডন, দুবাই থেকে দুবাই থেকে এত বিমান ছাড়ে। আচ্ছা খেয়াল করেন এগুলো আমরা এগুলো আপনি, তার মানে এক কথা আপনি এগুলোতে ক্লিক করলেই দেখেন, এখানে দেখেন তো কত বিমান দেখাচ্ছে, এখানে কত বিমান দেখাচ্ছে না? এখন কথা হচ্ছে এই সবগুলো বিমান কিন্তু চলতিছে, সবগুলো বিমানই চলতিছে, কিন্তু কেউ কারোর সাথে মানে সংঘর্ষ হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? বিমানের এই যে একটা বিমান আরেকটা বিমান চলতেছে না, বিমান থেকে লোকেশনগুলো দেখা যায়, বিমান থেকে লোকেশন দেখা যায় যে অন্য বিমান কোন রাস্তায় আছে, এবং প্রত্যেকটা বিমানের একটা আলাদা একটা রানওয়ে আছে। দেখেন যদি বিমানটা আমি ক্লিক করি বিমানটায়, তাহলে দেখেন বিমানটা মুম্বাই থেকে ইস্তানবুল, তার মানে দেখেন এই দেখেন নীল, দেখছেন? তার মানে এটা বিমানটা কোথা থেকে আসছে, দেখেন কত দূর থেকে আসছে, যে মুম্বাই, মুম্বাই থেকে এটা কোথায় যাচ্ছে, ইস্তানবুল, পাকিস্তানে ইস্তানবুলে যাচ্ছে, দেখছেন? এইরকম মানে আপনাকে এখন এটাকে যদি জুম ইন করি একটু ভালোভাবে দেখেন, আমি জুম ইন করলাম সাগর পথে, এর সব বিমানগুলো চলতেছে, দেখেন সাগরের উপর দিয়ে, দেখেন দেখেন সব চলতেছে, সাগরের উপর দিয়ে যাচ্ছে বিমানগুলো, সম্পূর্ণই সাগর।
আচ্ছা এখন দেখেন, এই দেখেন একটা হেলিকপ্টার যাচ্ছে, দেখছেন সাগরের উপরে। এই হেলিকপ্টারটা কে? এই দেখেন হেলিকপ্টারটা দোহা থেকে ছাড়ছে, কিন্তু কোথায় যাচ্ছে তা কেউ জানে না। এটা হচ্ছে এই হেলিকপ্টারটা ছেড়েছে, বুঝতে পারছেন? দোহা থেকে ছাড়ছে, দেখছেন? বুঝি নাই। ওকে, এই যে হেলিকপ্টার, হ্যাঁ ফলো করা যাবে। এই যে এটা হেলিকপ্টারটা ছাড়ছে এখান থেকে। এখন আপনি হেলিকপ্টারে জুম ইন করে রাখেন, জাস্ট এখানে ক্লিক করে রেখে দেন, হেলিকপ্টার কোথায় যাচ্ছে আপনি সব দেখতে পারবেন। আস্তে আস্তে না, জোরেই যাচ্ছে। তো হেলিকপ্টারের স্পিড তো বিমানেও তো এত স্পিড না। আচ্ছা এটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা যদি আপনাদের এই দেখেন, এই দেখেন হায়দ্রাবাদ থেকে গুজরাট যাচ্ছে এই বিমানটা রাজশাহীর উপর দিয়ে। যদি এই দেখেন, এই দেখেন এখানে কি মনে হচ্ছে একটার উপর আরেকটা না? যদি জুম করি, এই দেখেন, দেখছেন একটা থেকে আরেকটা দূরত্ব কত? এটা এই লাইনে আছে। এই দেখেন মুম্বাই থেকে ঢাকা, মানে এই বিমানটা মাত্র মুম্বাই থেকে ঢাকা আসলো। এখন দেখেন খেয়াল করেন, এখানে একটা বোঝার বিষয় আছে। এই দেখেন বিমানটা কোন দিক দিয়ে আসলো, দেখছেন? এই দেখেন একটু খেয়াল করে দেখেন, মুম্বাই কোথায়? ও এত দূরে। মুম্বাই দেখেন এইখানে, মানে অনেক দূরে, যেখানে আপনার ট্রেনে গেলে ম্যাক্সিমাম 4-5 দিন লেগে যাবে, 4-5 থেকে 7 দিন লেগে যাবে। মুম্বাই থেকে ঢাকা আসতেছে অনলি ফর 7টা বৈশাখে 10 তবে প্রায় 4 ঘন্টার মতো, 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো। কিন্তু খেয়াল করে দেখেন এই বিমানটা আসার সময় এইখানে দেখেন একটা ঘুরনটি পাক দিছে, তাই না? খেয়াল করছেন? আমরা এই বিমানটাকে ফলো করি, দেখেন এখন এটা আরো ঘুরতেছে, দেখছেন? আসলে এই ঘুরতেছে কেন জানেন? দেখেন এই বিমানটা এখন এই দিক দিয়ে ঘুরে এই সোজা রানওয়েতে গিয়ে থেমে যাবে। এখন এটা আসলে কি খেয়াল করে দেখেন, এই যে এগুলোর নাম কি? বিমানের রানওয়ে। এগুলো কি? রানওয়ে। এই রানওয়ের এই পাশটার নাম হচ্ছে 20, আর ওই পাশের নাম কি? তানিয়া বলেন, আপনারা বলেন। ওকে, এই যে রানওয়ে না, এই দেখেন এই যে বিমানটাকে উড়ে যাচ্ছে, বিমানটা 20 থেকে 02 থেকে 20 রানওয়ে দিয়ে বিমানটা উড়ে যাচ্ছে। আর এই বিমানটা এখন ল্যান্ডিং করবে। যদি বিমানটা এখন মোড় ঘুরায়, এই রাস্তা হয়ে যদি বিমানটা মোড় ঘুরায়, তাহলে বুঝবেন এই বিমানটাকে বলা হয়েছে যে আপনি 20 থেকে 02 পর্যন্ত আপনি মানে বিমানটাকে ল্যান্ডিং করান। কথা বুঝতে পারছেন? 20 থেকে 02, তার মানে আপনাকে প্রথমে বুঝতে হবে, এই দেখেন ঘুরতেছে না, তার মানে কি এটাকে বলা হয়েছে যে আপনি 20 দিয়ে ল্যান্ডিং করেন। তার মানে এই সাইডটা আমার 20, এই সাইডটা কি 02। এই দুটো অবশ্যই মনে রাখবেন, 02 নাকি 20। মানে একটা এয়ারপোর্টে যখন বিমান যখন ল্যান্ডিং করে, তখন এয়ারপোর্টে ক্রাফটন থেকে ওখান থেকে বলে যে আপনি 20 দিয়ে ল্যান্ডিং করেন। তার মানে এই যে বিমানটা এখন কি করতেছে? 20 দিয়ে ল্যান্ডিং করতো। যদি এটা 02 দিয়ে ল্যান্ডিং করতো, তাহলে এই বিমানের সাথে একটা সংঘর্ষ হয়ে যেত, এর সাথে একটা সংঘর্ষ হয়ে যেত। একটু আগে বিমানটা এখানে কি করছে, এখান থেকে এটা এই যে চলে যাচ্ছে, এই জন্য এটাকে কি বলছে? আপনি 20 রানওয়ে দিয়ে ল্যান্ডিং করেন। 20 তে ল্যান্ডিং করে এটা কোথায় যাবে? 02 তে গিয়ে থামবে। কথা বুঝতে পারছেন? এটা কি 20 এবং 02, এটা সবসময় মনে রাখবেন। এটা সবসময় কি মনে রাখবেন, 20 নাকি 02 কোন রানওয়ে। এটা বিমানের যারা এয়ারক্রাফট যারা চালায় বা এয়ারে যারা চাকরি করে তারা খুব ভালোভাবে এটা জানে, 02 নাকি 20। এই যে নেপালে একবার বাংলাদেশের বিমান বিধ্বস্ত হইল না, কতশো মানুষ যেন মারা গেল, 100 জন মারা গেল। এটা হচ্ছে পাইলটের একটা ভুল ছিল, পাইলটের ল্যান্ডিং একটা ভুল ছিল। পাইলটকে বলছিল যে আপনি 20 দিয়ে রানওয়েতে ল্যান্ডিং করেন, পাইলট 20 দিয়ে না করে সে 02 দিয়ে ল্যান্ডিং করছিল। এটাই একটা, এই ছোট্ট একটা ভুলের জন্য ক্যাশ দিল কতগুলো মানুষ। এরপর দেখেন অনেক সংবাদ সম্মেলনে বলছিল, তারপর অনেক সংবাদ সম্মেলনে বলছিল যে 02 নাকি 20।
এটাকে আপনারা হয়তো দেখছেন যে যায় না, কিন্তু আপনারা এটা হয়তো আপনারা বুঝতে পারেন নাই 02 নাকি 20। আচ্ছা এই দেখেন 20 or 02 মানে 02 নাকি 20, এটা কিন্তু একটা খবরের একটা সংবাদ ছিল, শিরোনাম ছিল 3 বছর আগে, যে নেপালে যখন বিমান বিধ্বস্ত হয়, এই যে যখন বিমান বিধ্বস্ত হয় তখন এই যে এইটা তখন আসলে আপনারা হয়তো খবরে দেখছেন কিন্তু আপনারা এটা বুঝেন নাই, কিন্তু আজকে বুঝতে পারছেন তো বিষয়টা কি। 20 আর 02 এটা হচ্ছে একটা বিমানের রানওয়ে, এটা কি রানওয়ে, বিমানের একটা রানওয়ে। 20 or 02 মানে 02 নাকি 20, এটা কি বিমানের রানওয়ে। এই দেখেন এটা কি বিমানের রানওয়ে। এখন এই যে এটা হচ্ছে আপনার 02 আর এটা হচ্ছে 20। যদি এই বিমানটাকে দেখেন, এই বিমানটা যে যাচ্ছে, দেখি যদি এটা ঢাকা থেকে কোথাও যায় তাহলে এটা এই দেখেন ঢাকা থেকে দোহা যাচ্ছে এই বিমানটা। যদি এই বিমানটা এখান থেকে উড্ডয়ন করে তাহলে বুঝবেন বিমানটাকে বলা হয়েছে আপনার 02 দিয়ে উড্ডয়ন করেন। আর যদি এই বিমানটা দেখেন, বিমানটা একটু উড্ডয়ন করবে না, বিমানটা দেখবেন এরকম এখন ঘুরবে, ঘুরে এসে এখান থেকে 02 হয়ে 20 দিকে উড়াল দিবে। আর যেগুলো বিমান এখানে ল্যান্ডিং করবে তারা 20 থেকে 02 দিকে ল্যান্ডিং করবে। এটা ডিরেকশনটা বোঝে 02 নাকি 20। এখানে এই আপনাকে বুঝতে হবে এইটা, এই লাইনটা হচ্ছে 02। আকাশ পথে যে রাস্তা আছে এটা কিভাবে বলছে দেখেন, এটা বিমানের প্রত্যেকটা ম্যাপে একটা রানওয়ে আছে। এই যে এখানে আপনি যেরকম দেখাচ্ছে ম্যাপে, বিমানেরও এরকম একটা ম্যাপ দেখাবে, এটা আলাদাভাবে বিমানের স্ক্রিনে একটা এরকম একটা ম্যাপ দেখাবে যে আপনি এই দেখেন বিমানটা দেখেন এই দিক দিয়ে ক্রস বেশি করে ফেলছিল, মানে উড়াল দিয়ে বা এই করে ক্রস বেশি করে ফেলছিল, দেখেন ফেলে দেখেন আবার একটা ঘুরান দিচ্ছে, দেখছেন এইখানে দেখবেন এই বিমানটা এইখানে এসে আরেকটা ঘুরান দেবে, দিয়ে তারপর এই 02 থেকে চলতে চলতে স্পিড বাড়ায় তারপর 20 হয়ে এটা উড়াল দিবে, বুঝতে পারছেন। যদি একটু সময় নেন এটা ভালোভাবে দেখতে হবে। এই দেখেন কিন্তু বিমানটা, এই দেখেন বিমানটা কিন্তু অনেক গতি, আর এটা কিন্তু অনেক বড় একটা রাস্তা, বুঝছেন। ঢাকা থেকে দোহা যাচ্ছে, এটা ইন্ডিয়ার দোহা যাচ্ছে। হ্যাঁ সরি হ্যাঁ কাতার দোহা, সরি আমি দীঘা মনে করছিলাম। যাই হোক দেখবেন এটা আবার এদিক দিয়ে কি করবে, এখান থেকে ঘুরবে, কারণ এটা কোনো উড়াল দেওয়ার পথ না বা ল্যান্ডিং এর কোনো পথ না, এটা হচ্ছে আপনার অনলি ফর বিমানটাকে এভাবে ঘুরায় নিয়ে এসে এইখান থেকে গতি বাড়ায় দিবে, প্রচুর গতি বাড়ায় দিয়ে এই দেখেন এই রাস্তাটা অনেক বড় এই রাস্তাটায় সম্পূর্ণ এসে এই দেখেন এখানে একটা সিগন্যাল আছে, দেখছেন এই সিগন্যাল থেকে কি করবে বিমানটাকে একটুখানি উড়াল দিবে। তার মানে এই সম্পূর্ণ রাস্তা, এখান থেকে এই সম্পূর্ণ রাস্তায় বিমান কি করে, কিন্তু অনেকখানি রাস্তা, অনেকখানি দেখেন এইখানে বিমান এত দ্রুত চলে তাও এখন এসে পৌঁছায় নাই, অনেকখানি এই পুরো রাস্তাটা বিমান একদম চাকা দিয়ে গতি দিয়ে চালায় আসবে, চালানোর পরে এখান থেকে বিমান কি করবে উড়াল দিবে, উড়াল দেওয়ার পরে একটুখানি উড়াল দিতে দিতে এই পর্যন্ত যখন আসবে তখন বিমান একবারে সম্পূর্ণ আকাশ হয়ে থাকবে। কিন্তু এখানে এত বড় দেওয়ার কারণটা হচ্ছে একটা বিমান সাপোজ এখান থেকে তার ইঞ্জিন শক্তির কারণে উড়াল দিতে পারতেছে না, যেন সে দুর্ঘটনার শিকার না হয়। কারণ যদি এখান থেকে সাপোজ একটা বিমান এই পর্যন্ত গতি নিয়ে আসলো কিন্তু সে উড়াল দিতে পারলো না, তাহলে কি হবে, এই যে বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা ধ্বংস হয়ে যাবে। এখানে একটা তার কাটার বেড়া আছে, বেড়া কিছু মানবে, একটা 300-400 কিলোমিটার 500 কিলোমিটার স্পিডে আসা একটা 300 কিলোমিটার কেন 400 কিলোমিটার স্পিডে আসা একটা বল, বললাম একটা টেনিস বল, কাঠের বল না, টেনিস বল যদি আপনার শরীরে এসে লাগে, আপনার শরীরের হাড় যেখানে লাগবে গুলির মতো ভেঙে কেটে যাবে। একটা 300-400 কিলোমিটার যাইতেই কথা, যেটা আপনার সামনে দিয়ে যাবে, আপনার চোখের সামনে খালি বাতাস লাগবে, আপনি দেখতে পারবেন না, অনেক দূরে বিধে এটা দেখা যায়। যদি সাপোজ আমি রাস্তায় এখানে দাঁড়ায় আছি,
আমার থেকে 10 হাত দূরে একটা বাইক যাচ্ছে 300-400 কিলোমিটার স্পিডে, আমি জাস্ট বাইকটা যে যাবে আমাকে উড়াল দিয়ে জাস্ট বাতাসটা আমি দেখতে পারবো, কিন্তু বাইকটাকে আমি দেখতে পারবো না। এত বুঝতে পারছেন? এই দেখেন বিমানটা আসছে না, এই দেখেন। হ্যাঁ দাদা, এটা এখানে থাকার কারণ আছে, এই যে এইটা আসছে তাই। এই যে ঢাকা থেকে কক্সবাজার এটা উড়াল দিচ্ছে, এটা ঢাকা থেকে কক্সবাজার উড়াল দিচ্ছে, তাই এখন কি করছে, এটাকে এখানে থামায় রাখছে, এটাকে থামায় রাখছে। এই দেখেন খেয়াল করেন, এই বিমানটাই দেখেন দ্রুত যাচ্ছে, দেখছেন? এটা অনেক জোরে যাচ্ছে, কিন্তু অনেক জোরে যাচ্ছে, এটা জুম করে দেখাচ্ছে, অনেক জোরে যাচ্ছে, দেখেন দেখছেন? এই দেখেন যখন এটা এই যে 3 রানে যখন এখানে আসবে, এখান থেকে বিমানটা আস্তে আস্তে একটু একটু উড়াল দেওয়া শুরু করবে, 5 ফিট 10 ফিট 15 ফিট 20 ফিট এভাবে করে কি করবে, উড়াল দেওয়া শুরু করবে। যে এখান থেকে বিমানটা একটু একটু করে উড়াল দেওয়া শুরু করছে। না না, ওটা বিমানটা এখন ওখানে দাঁড়িয়ে আছে, এই বিমানটা উড়াল দিবে, তারপর ওই বিমানটা এই দেখেন এখান থেকে বিমানটা এখন কি করবে, যে উড়াল এখান থেকে, এই দেখেন উড়াল দিছে বিমানটা, এই দেখেন বিমানটা উড়াল দিছে, এই যে এইখান থেকে বিমানটা বলছে, এই দেখেন এই পুরো রাস্তাটা কি এখান থেকে উড়াল দিছে। যাই হোক, এমনকি বিমানের এই যে গিয়ার মানে গতি দিছে, যে এইখান থেকে খালি গতি দিছে, এই দেখেন কোথা থেকে গতি দিছে এটাও দেখা যাচ্ছে, দেখছেন? এখান থেকে বিমান কি করছে, গিয়ার দিচ্ছে তাকে, দেখেন এখন বিমান কি এখন উড়ে উড়ে যাচ্ছে, বুঝছেন? একটা মজার জিনিস না? হ্যাঁ বুঝি নাই, কি বুঝি নাই? এয়ার টিকেট, আচ্ছা এই দেখেন সবাই, এয়ার টিকেট কাটা অনেক সহজ। এখানে আমি এয়ার টিকেট লিখে সার্চ করলাম, এয়ার টিকেট লিখে আমি এয়ার টিকেটের ওয়েবসাইটে আসতেছি, না এখান থেকে না, এয়ার টিকেট আপনি অনেক জায়গা থেকে কাটতে পারবেন। এখন দেখেন এখানে যদি আমরা সার্চ করি, আপনি কোথায় আছেন, সাপোজ আমরা আছি এখন রাজশাহী থেকে ঢাকা যাব, আর এ যে রাজশাহী, আচ্ছা এটা হচ্ছে বিমান বাংলাদেশ, এটাই হবে না, বিমান বাংলাদেশ হচ্ছে একটা কোম্পানির নাম। আমরা সমস্ত কিছু দেখব, এখানে আমরা দেখে লিখতেছি ঢাকা, ঢাকা না, এখানে লিখবো রাজশাহী, আর এই যে রাজশাহী কই, এই যে রাজশাহী বাংলাদেশ, রাজশাহী থেকে আমরা যাবো কোথায়, ঢাকা, DHA, এই যে ঢাকা, রাজশাহী থেকে আমরা ঢাকা যাব। কবে যাব? বললাম আজকেই যাব, আমার জরুরি অবতরণ দরকার, একজন অসুস্থ বাচ্চা আমি দেখতে যাবো জরুরি, আজকেই যাব 22 তারিখ। আমি ট্রাভেল, কতজন ট্রাভেল করব, অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক 12 বছর উপরে তাদেরকে কি বলে, অ্যাডাল্ট। আমি একজন যাবো না দুইজন, আমি সাপোজ একজনই যাব। চিলড্রেন শিশু, কিডস মানে 5 বছরের নিচে, 5 থেকে 12 বছর, নাকি বিলো 2 বছরের নিচে। আপনি কোন চেয়ারে যাবেন, ইকোনমি মানে যেটা সাধারণ, প্রিমিয়াম ইকোনমি মানে একটু সাধারণত একটু হাই কোয়ালিটি, বিজনেস ক্লাস মানে যেটা হাই, এবং ফার্স্ট ক্লাস যেটা সব থেকে হাই, যেটা কেবিন বলে। কিন্তু আপনি রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য শুধুমাত্র ইকোনমি বগি আছে, আপনি এগুলো একটাও নাই, ঠিক না, একটাও নেই। আচ্ছা আমরা ইকোনমি দিয়ে আমি এখানে ডান দিলাম, ডান দেওয়ার পরে আমি এখানে এখন সার্চ করতেছি মানে বিমান কখন আসে এবং কত টাকা ভাড়া এবং কত সময় লাগবে। এই দেখেন আজকে বিমান আছে আপনার 17টা 50 মানে 5টা 50 মিনিটে ইউএস বাংলার একটি বিমান আছে যার ভাড়া 4150 টাকা। এটা কিন্তু ভ্যাট ট্যাক্স দিয়ে, এটা পৌঁছাবে তখন রাত 18টা মানে 6টা 40 মিনিটে, তবে 5টা 50-এ ছাড়বে 6টা 40-এ, মানে অনলি ফর 50 মিনিটের মধ্যে এটা পৌঁছায় যাবে রাজশাহী থেকে ঢাকা নন স্টপ। মানে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে বিমানটা কোথাও দাঁড়াবে না, সরাসরি চলে যাবে। কিছু কিছু বিমান আছে যেগুলো অনেক লম্বা জার্নি, কোনো কোনো এয়ারপোর্টে দাঁড়ায় তেল নেওয়ার জন্য, তেল খাবার বা বিমানে স্ক্রু সমস্যা চেকিংয়ের জন্য থামায়। যেমন আমার আব্বু বাংলাদেশ থেকে যখন আফ্রিকা গেছিলেন তখন 18 ঘন্টা বিমানে ফ্লাইট করছিলেন, 18 ঘন্টা।
বিমান বাংলাদেশ থেকে যাওয়ার পথে ওখানে আবিরজান শহরে প্রথমে তারা ল্যান্ডিং করেন, ওখান থেকে বিমান তেল নেয়, তেল নেওয়ার পরে তারপর আবার খাবার নেয়, সব কিছু নিয়ে আবিরজান থেকে আবার উড়াল দেয়, উড়াল দিয়ে আপনার আফ্রিকা আইভরি কোস্টে। আচ্ছা দেখেন এই বিমানটার আমি যদি ফ্লাইট ডিটেলসে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন, আমি একটু যে টার্মিনাল রাজশাহী, এখান থেকে টার্মিনাল হয়তো সাদাপুরে গিয়ে পৌঁছাবে, বেডগেস অ্যাডাল এই সেই আমি কজন, আমি দেখেন অ্যাডাল্ট মানে কি একজন, আপনি সর্বোচ্চ 20 কেজি প্রোডাক্ট নিতে পারবেন, মানে 20 কেজি আপনি ওই যে ব্যাগ দিয়ে দেয় যেটা বিমান ক্যারি করে, একজন মানুষ সর্বোচ্চ 20 কেজি নিতে পারে, এবং আপনার হাতের যে ব্যাগটা থাকবে ওই ব্যাগটা সর্বোচ্চ 7 কেজি হবে, এর বেশি না। কিন্তু আপনার 20 কেজি থেকে 25 কেজি হলেও সমস্যা হয় না, হাতে 7 কেজির জায়গায় 8 কেজি বা 9 কেজি হলেও সমস্যা হয় না, এগুলো সমস্যা হয় না। ওরা বের করে ওটা হাতে হাতে দিয়ে দেয়। আচ্ছা এই দেখেন যদি আমি বুকিং এ ক্লিক করি তাহলে দেখবেন এই দেখেন বিমানের ভাড়া আসলে 3162 টাকা, আর সরকারি ট্যাক্স কত 988 টাকা, দেখছেন এই দিয়ে এত টাকা। আমাকে এত সময়ের মধ্যে বিমানের টিকিটটা ক্রয় করতে হবে, বিকাশ, নগদ, রকেট থেকে শুরু করে আমি যে কোনো কিছু নিয়ে আমি বিমানের টিকিটটা ক্রয় করতে পারবো। আর বাংলাদেশের মধ্যে বিমানে যাতায়াত করতে ভোটার কার্ড হলেই হয়, আপনার ভোটার কার্ড ছাড়াও হয়, আপনার কোনো পাসপোর্ট লাগে না। আরেকটা এয়ারপোর্ট আছে আজকে নভো এয়ার বিমান আছে, নভো এয়ার, যদি আমি নভো এয়ারে যদি যেতে চাই, নভো এয়ারে দেখেন ভাড়া কত 3211 টাকা, সরকারি ভ্যাট 988 টাকা, এটা 45 মিনিটের মধ্যে এটা পৌঁছে যাবে। এখন এই বিমানটা আমার কত ভাড়া লাগছে, 4200 টাকা আমার ভাড়া লাগতেছে রাজশাহী থেকে ঢাকা জরুরি অবতরণের জন্য, বুঝতে পারছেন? এইভাবে আপনারা কি করতে পারবেন, একটা বিমানের এটাও আপনি একই 20 কেজি আপনি লাগেজ নিতে পারবেন, আর 7 কেজি আপনি হ্যান্ডে নিতে পারবেন। এটা শুধু এখানে না, পুরো বিশ্বে একই, পুরো বিশ্বে একই, একজন ব্যক্তি সর্বোচ্চ, তার মানে আপনি যখন আপনার আত্মীয় লাগেজটা গুছায় দিচ্ছেন সেই লাগেজটা যেন 20 কেজির বেশি না হয়, আর তার হাতে যেটা দিচ্ছেন সেটা যেন 7 কেজির বেশি না হয়, এটা অবশ্যই খেয়াল করবেন। ওটা আনা যায় কিন্তু লিগেল হচ্ছে এটা, সৌদিটা আমি জানি, সৌদি এখানে সমস্যা করে না ওরা, কারণ সৌদি থেকে আসতে গেলেও সমস্যা করে না, ওরা পানি নিয়ে আসে, এটা জন্য ভার হয় এই জন্য। হ্যাঁ আচ্ছা এটা বুঝতে পারছেন বিমানের টিকিট কীভাবে নিতে হয় আমার? এক কথা, আপনি গুগল এসে সার্চ করেন এয়ার টিকিট বিডি লিখে আপনি এখানে ওয়েবসাইটে চলে আসবেন, এসে আপনি ইচ্ছা মতো টিকিট কেটে এখান থেকে টিকিট কাটবেন, কেটে কী করবেন, ঢাকা থেকে চিটাগং যদি আমি যেতে চাই, এই ঢাকা থেকে চিটাগং অনেকগুলো বিমান আছে, বিমান বাংলাদেশ আছে, বিমান বাংলাদেশের 3টা 4টা 5টা, কতগুলো দেখছেন, ঢাকা থেকে চিটাগং চলে কত যায়। অথবা দেখেন ঢাকা থেকে রাজশাহী, দেখি রানিং কোনো বিমান পাই কিনা, এই দেখেন ঢাকা থেকে রাজশাহী আজকে বিকাল 4টা 30 মিনিটে বিমান ছাড়বে, এটা এসে রাজশাহীতে পৌঁছাবে বিকাল 5টা 20 মিনিটে। আপনি এই 4টা 30 মিনিটে আপনি ঢুকবেন, এই ফ্লাইট ট্যাগার এখানে ঢুকবেন, 4টা 30 মিনিটে কি করবেন, এখানে ঢুকবেন, এখানে ঢুকে আপনি দেখবেন বিমান কোথায় আছে, বুঝতে পারছেন? দেখবেন যে বিমান কোথায় আছে, কোত্থেকে কোথায় আসছে, আপনি সব দেখতে পারবেন। এটা একটা ভালো একটা দিক। ওকে, এবার আপনি নিজে সার্চ করে দেখেন। এবার আমি আপনাদের আবহাওয়া বোঝাচ্ছি। আবহাওয়া আমরা জানি রিসেন্টলি আমাদের দেশে একটা ঝড় আসতেছে, খবর দেখছেন? কি আসতেছে তাতে পারে জানতো এখান থেকে কি দানা আমার ডানা কাটা ঝড় মত দেয় নাই তো। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, আমরা গুগল থেকে একটা ওয়েবসাইটে যাব, WINDY, এটা গতকালকে যখন আমরা সবাই অফিসের যখন মিটিং করি, মিটিংয়ের সময় তখন এটা আমি সবাইকে ওপেন করে দেখাইছিলাম যে সকল বন্ধুবান্ধব বা ট্রেনার সবাই একটু আমার বিষয়টা দেখেন। আমরা তো 23 তারিখে যেতে যাচ্ছি, এটা ফাইনাল, যাবো, আমি যাওয়ার পক্ষে না,
কিন্তু আমি আপনাদের দেশের আবহাওয়া কিন্তু দেখে দেবো একদম লাইভ। যখন দেখাইলাম ওদেরকে আমি সুন্দর করে বুঝাইলাম, সবাই অনেক খুশি হয়েছিল দেখে। তারপরে মতামত দিল যে যেহেতু অফিস থেকে ইচ্ছা আমরা যাই ঘুরে আসি, যা ঝড়ে দেখে আসি, যদি ঝড় বেশি হয় তাহলে আমরা 25 তারিখ মতো ঝড় আছে, 26 তারিখে আমরা বেড়ায় আসবো, তাহলে একদিন বেশি হোক, তো আমরা ছুটিটি স্টুডেন্টের ছুটিতে আমরা ঘুরে আসবো। দেখেন গুগল থেকে আপনি সার্চ করবেন কি WINDY, উইন্ডি। উইন্ডি লিখে যখন আপনি সার্চ করবেন আপনার সাথে এরকম একটা ওয়েবসাইট আসবে, একটু মনোযোগ সহকারে দেখেন সবাই। এরকম একটা ওয়েবসাইট আসলে এই উইন্ডিতে একটা ক্লিক করবেন। কি করবেন? উইন্ডিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার এখানে আমরা সিলেকশন করতেছি খুলনা, যেহেতু আমরা কুয়াকাটা যাব, অথবা আমি বাংলাদেশ, BANGLL বাংলা। এই দেখেন আচ্ছা বাংলাদেশ, আমি বাংলাদেশ লিখে এখানে সার্চ করতে দেখেন, এই দেখেন বাংলাদেশটা আমার লোকেশনে দেখা দিচ্ছে। আচ্ছা বাংলাদেশ না দেখি, আচ্ছা খুলনাতেই যাই দেখি, যেহেতু আমরা কুয়াকাটা যাচ্ছি, খুলনা বাংলাদেশ। ওকে, এই দেখেন আমরা বাংলাদেশ চলে আসছি। এই দেখেন এটা আমাদের বাংলাদেশের ম্যাপ না। এখন এটা আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, দেখেন সবাই। এই দেখেন এটা হচ্ছে সাগর, এটা কি সাগর। এখানে হচ্ছে আপনার সাগরে বাতাস বইতেছে বেশি, কিন্তু ঝড় হচ্ছে না। এটা কি বাতাস বইতেছে বেশি কিন্তু ঝড় হচ্ছে না। যদি আমি এখানে, এটা আমার কবে, আজকে সকাল 11টায় AM, মানে 11টার আবহাওয়া, 22 তারিখ, আজকে কয় তারিখ? 22 তারিখ। আমি যদি এখান থেকে উইন্ডিতে ক্লিক করি WIN, তাহলে আপনারা বুঝতে, এই খেয়াল করে দেখেন এই যে গ্রিন, এটা হচ্ছে বাতাস। এটা কি বাতাস, তার মানে এই সাগরের মাঝখানে, তার মানে এটা মায়ানমার। মায়ানমার থেকে সাগরের মাঝখানে ঠিক এইখান থেকে একটা ঝড় উৎপাদন হচ্ছে, মানে আপনার হচ্ছে টর্নেডো আছে না, টর্নেডো আকারে এই মায়ানমার থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে এবং অ্যান্টার্কটিকা এই সাইড থেকে সম্পূর্ণ থেকে একটা বাতাস, সম্পূর্ণ বাতাস এসে বাড়ি খেয়ে এখানে একটা সবাই গোলপাত অনুপাত হচ্ছে। এবং এখানে এই যে যেগুলো হালকা হালকা রেড দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে সামান্য পরিমাণে এখানে ঝড় হচ্ছে। সামান্য পরিমাণে কি হচ্ছে? ঝড় হচ্ছে। যদি আমি 22-এর পরে 23 তারিখে ক্লিক দিই, দেখেন এখন খেয়াল করে দেখেন ঝড়টা আগে দেখেন কোথায় ছিল, আগে ছিল এইখানে, তাই না? এখন খেয়াল করে দেখেন আমি 23 তারিখে ক্লিক করে দেখেন ঝড়টা চলে গেল কোথায়? এখানে। কিন্তু আগের থেকে দেখেন রেড কালারের সিগন্যালটা একটু গাঢ় হয়ে গেল, তার মানে এখন টর্নেডোটা অনেক বেশি হচ্ছে এবং ঝড়ের আভাসটাও বেশি হবে 23 তারিখে, আগামীকাল দুপুর 12টার সময় সাগরে। এবং এক টানা ঝড় চলতে থাকবে, এটা কিন্তু এক টানা চলতে থাকবে এই বাতাস। 24 তারিখে দেখেন অনেক বেশি গাঢ় হয়ে গেল, কিন্তু দেখেন 23 তারিখে দেখেন ঝড়টা কোথায় ছিল? এখানে, তাই না? 24 তারিখে আমি আসি, দেখেন 24 তারিখে ঝড়টা কোথায় গেল? এইখানে। কিন্তু তার মানে ঝড়টা প্রথমে মায়ানমারের এখান থেকে, এক কথা পোর্ট বিয়ার এখান থেকে সেন্ট মার্টিনে এখান থেকে ঝড়টা আকার ধারণ করতে করতে ইন্ডিয়ার কলকাতার দিকে যাচ্ছে। আর কলকাতার পাশেই হচ্ছে আমাদের এই যে খুলনা, আমাদের কুয়াকাটা, এই যে এখানে কুয়াকাটা। তার মানে 24 তারিখে আমরাও, এটা হচ্ছে সব থেকে বড় সাংঘাতিক ঝড়ের লোকেশন। আমার কথা শোনেন, এটা হচ্ছে সব থেকে বড় সাংঘাতিক ঝড়ের লোকেশন। তার মানে দেখেন আমরা কিন্তু 100%, এই যে কলাপাড়া, 100% আমরা এখানে ঝড়ের কবলে পড়তেছি। আমার কথা বুঝতে পারছেন? কি বলতেছি আমরা? ঝড়ের কবলে। এবং যদি তারপর আমরা 25 তারিখে ক্লিক দিয়ে দেখেন, এখন খেয়াল করে দেখেন ঝড়টা এখানে কি করতেছে, ঝড়টা এখানে কলকাতার দিকে চলে যেয়ে এই কোনায় এসে, মানে এই কোনায় এসে বাড়ি খেয়ে ঝড়টা কি হচ্ছে? থেমে যাচ্ছে। এখান থেকে ঝড়টা থাকবে আপনার শুধুমাত্র সাগরে, কিন্তু আপনার স্থলে কোনো ঝড় থাকবে না। আর এই দেখেন এই যে যেগুলো নীল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার মেঘ, এগুলো হচ্ছে আকাশ পরিষ্কার, এগুলো পরিষ্কার আকাশ। আচ্ছা, তার মানে ঝড়টা এরপরে থাকবে কোথায়?
খুলনাতে আর ঝড়টা থাকতেছে না, এটা সরাসরি ইন্ডিয়া সাতক্ষীরাতে হালকা আসবে, কলকাতা এটা আপনার এদিক দিয়ে আপনার এই ঝড়টা কি হবে প্রবাহিত হবে। এবং 26 তারিখে দেখেন, 26 তারিখে একদম ক্লিয়ার হয়ে যাবে, 26 তারিখে কি হবে একদম ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমরা 23 তারিখে আমরা রাতে রওনা দিচ্ছি। 23 তারিখে আমরা এই দেখেন 23 তারিখ এই দেখেন 23 তারিখে আমরা সন্ধ্যা 6টার সময় চাপাই থেকে রওনা দিচ্ছি। আসলে মূলত আমরা রাজশাহী চাপাই আমরা থাকি বিধায় ঝড় কি সেটা আমরা জানি না, বুঝি না। যারা সমুদ্র তীরবর্তীতে থাকে তাদের বোঝায় ঝড় কি। শুধু তাই না, এই ঝড়ের জন্য অলরেডি সমুদ্র থেকে সকল নৌকাকে নিয়ে আসা হয়েছে এবং সবাইকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, 10 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। সমুদ্র তীরবর্তী থেকেও সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে এই ঝড়ের জন্য। এখন দেখেন, আর আমরা যাচ্ছি এবার কি সাগর দেখতে না ঝড় দেখতে। দেখেন আমি এই জিনিসটাই এখন আপনাদের যেটা বোঝাচ্ছি, এটা আমি গতকাল রাতে সবাইকে বুঝেছি, কিন্তু তারা এখন অফিস করতে হতে না বুঝতে বলেন। আচ্ছা এখন কথা হচ্ছে দেখেন 23 তারিখে আমরা সন্ধ্যা 6টার সময় রওনা দেবো। সাপোজ আমরা গিয়ে পৌঁছাবো কবে, 24 তারিখ রাত 2টা, না দাঁড়ান, আমরা 24 তারিখ পৌঁছাবো হচ্ছে সকাল 9টা। আমরা সাপোজ 24 তারিখ পৌঁছাবো সকাল 9টা থেকে 10টার মধ্যে। তার মানে আমরা 24 তারিখে যখন পৌঁছাবো তখন একটানা বৃষ্টি এবং ঝড়, একটানা বৃষ্টি এবং ঝড়। আসেন একটানা কি বৃষ্টি এবং ঝড়ের খবর আমরা যখন আমরা গিয়ে পৌঁছাবো, পৌঁছায় তার মানে ওখানে গিয়ে রুমে গিয়ে থাকবো। তারপরে 25 তারিখে একটু স্বাভাবিক, এই দেখেন 25 তারিখে এখানে একটু স্বাভাবিক আছে। তার মানে আমাদের ঝড়টা শুধুমাত্র থাকবে 24 তারিখে। এই যে রেড সিগন্যাল দেখাচ্ছে কলাপাড়া, এই যে এইখানে আমরা বরিশাল থেকে আমরা এখান থেকে কি মির্জাগঞ্জ হয়ে আমরা কলাপাড়া, এটা হচ্ছে সেন্ট মার্টিন, এখানে থাকবো। তার মানে শুধুমাত্র আমরা 24 তারিখে ঝড়ের কবলে পড়বো। 25 তারিখে আমাদের আর কোনো ঝড় থাকবে না, কিন্তু এখানে এই যে সিগন্যাল দেখতে পাচ্ছেন এটা মানে হচ্ছে ভারী বর্ষণ, মানে বৃষ্টি। এখানে কি হবে, এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এটা কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং তারপরে 25 তারিখে দেখেন দুপুর 12টার পরে যদি আমরা বিকালে আসি, এ দেখেন দুপুর 12টার পরে সকাল 11টা, এরপর থেকে বৃষ্টি হালকা হতে পারে। এরপর আমরা দুপুর 2টা থেকে আর কোনো বৃষ্টির আভাস এখানে নাই। তারপরে আমরা এখান থেকে বিকাল আমার 24 তারিখ 25 তারিখ থেকে আমরা এখানে বৃষ্টি আভাস পাবো না। এবং 26 তারিখে একদম ফুল ক্লিয়ার, বুঝতে পারছেন? 26 তারিখ একদম ফুল ক্লিয়ার, একদম আবহাওয়া স্বাভাবিক। এগুলো হচ্ছে আপনার বাতাস। কিন্তু দেখেন 26 তারিখে এইখানে ঝড় হবে, মায়ানমারের এখানে 26 তারিখে কি হবে, ঝড় হবে। ভিয়েতনাম মায়ানমারের এখানে বড় একটা টর্নেডো সৃষ্টি হয়ে ঝড় হবে। আচ্ছা এটা হচ্ছে ম্যাপ। শুধু তাই না, আপনার আত্মীয় আচ্ছা ক্লাস আছে, বলবেন? আচ্ছা খেয়াল করে সবাই, এখন আপনার আত্মীয় কোন দেশে আছে, কোন দেশে বা কোথায় আছে? সাপোজ আপনার আত্মীয় দুবাইতে আছে। দুবাই কিছুদিন আগে বন্যা হইল না, আপনার দুবাই, আবুধাবি, এই যে আবুধাবি না হ্যাঁ আচ্ছা দাঁড়ান খেয়াল করেন। আচ্ছা দুবাই আমাদের দুবাই না, পুরো বিশ্বের সব থেকে বড় এয়ারপোর্টের নাম কি জানেন? দুবাই এয়ারপোর্ট, দুবাইয়ের আবুধাবি এয়ারপোর্ট, বুঝছেন? এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় এয়ারপোর্ট। এটা কেন বিশ্বের সব থেকে বড় এয়ারপোর্ট এটা বলতে পারবেন? হ্যাঁ, কারণ এখানে আপনার বিমান চালানো শেখানো হয়।
ডিএইচএ বিআই। এই দেখেন আবুধাবির যদি আমি লোকেশন দেখি, এখানে কি স্বাভাবিক আছে তাই না? তার মানে আপনার আত্মীয় যেখানে আছে আপনি সেখানকার আবহাওয়ার লোকেশন কিরকম কিরকম আছে, কিরকম সমস্যা আছে, কতদিন সমস্যা থাকবে, আপনি এটা সব দেখতে পারবেন। শুধু তাই না, বাংলাদেশে আপনি কোথায় কি হচ্ছে আপনি সব কি করতে পারবেন, আপনি উইন্ডো থেকে আপনি ক্লিয়ারলি ইনফরমেশনটা পাবেন একদম। এটা স্যাটেলাইট থেকে আসে, কোথেকে আসে? স্যাটেলাইট থেকে আসে, এই জন্য এটার মাঝখানে একটা সত্যতা আছে। কথা বুঝতে পারছেন? এখন এগুলো সব যদি আমরা জানি, আমরা তো নিজেরই একটা আবহাওয়া অফিস চালাইতে পারবো না? হ্যাঁ, আসলেই পারবো। এই যে রাজশাহীতে আবহাওয়া অফিস আছে, আমাদের রংপুরে আছে, প্রত্যেকটা বিভাগীয় শহরে আবহাওয়া অফিস আছে, জেলা শহরেও আছে না? আপনি আবহাওয়া অফিসে ওদের থেকে বেশি আপনি নিজে ইনফরমেশন দিতে পারবেন এখান থেকে, পাইছিলামই না, বুঝছেন? সত্যি বলছি। আচ্ছা, এটা তাহলে কি দেখলেন, কি শিখলেন বলেন? আচ্ছা, এখন দেখেন আমাদের রাজশাহীর আবহাওয়া দেখতে চাই। আর এই দেখেন আমরা রাজশাহী ডিস্ট্রিক্টের আবহাওয়া দেখব। রাজশাহী ডিস্ট্রিক্ট বুঝি নাই? এই দেখেন রাজশাহীতে তেমন কোনো ঝড়ের আভাস নাই। এটা হচ্ছে হাওয়া, মানে বাতাস, এটা তো কন্টিনিউয়াসলি, এটা এখনো যা কালকেও তাই, সবসময় তাই রাজশাহী। কিন্তু দেখি রাজশাহীতে আমি 23 তারিখে আসি, 24 তারিখে আসি, দেখেন 24 তারিখে বাতাসটা একটু পরিবর্তন হবে, কিন্তু এতটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না। অথবা চাপাইতে যদি আমরা আসি, এই দেখেন আমরা কি এতটা ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি না। আচ্ছা, এখানে দেখেন এটা স্যাটেলাইট, এটা ওয়েদার রেডার, এটা রাইডার, এটা উইন্ডো, এটা হচ্ছে আপনার ঝড়, এটা রেন মানে বৃষ্টি, কোথায় কবে বৃষ্টির সংখ্যা হবে, রেন। এমনকি এটা হচ্ছে টেম্পারেচার, এই যে টেম্পারেচার, এটা হচ্ছে আপনার তাপমাত্রা। এই টেম্পারেচার গতকাল আমি দেখছিলাম, এই সময়টা টেম্পারেচার থাকবে আপনার 30-32 এরকম। এটা হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার কই দেখা যায় কেন? টেম্পারেচারও দেখা যায় এখান থেকে, মানে তাপমাত্রাও দেখা যায়। গতকাল দেখছিলাম, এখন পাচ্ছি না কেন। হ্যাঁ, টেম্পারেচার দেখা যায়, এখানে দেখা যায় টেম্পারেচার। আচ্ছা আচ্ছা, এক কথা আপনারা কি করবেন, উইন্ডো থেকে আপনারা আবহাওয়া দেখবেন, ঠিক আছে? এই দেখেন এত কে, এই যেটা হচ্ছে টেম্পারেচারের, কিন্তু এত দেখে 80, আর না এটা 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 ওদের একটা মাপ আছে, মানে 100-এর মধ্যে 80 বা এরকম কিছু একটা মাপ আছে ওদের। রাজশাহীতে আবহাওয়া অফিস আছে,
মালদাতে আছে, কালানিতে আছে, রংপুরে আছে, মেহেরপুরে আছে। হ্যাঁ বুঝি নাই কি না, লোকেশন চেক করা যায়, ওটা আপনি পারবেন না, ওটা যারা স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সংস্থা তারা পারবে। অফিসে যোগাযোগ করলে ও আপনার দুলাভাই লাগে না যে করে দেবে, আর করলে পরেও ওকে গভর্নমেন্টের কাছে আগে হিসাব দিতে হবে আপনি কেন এটা করতেছেন। আচ্ছা দেখিব আচ্ছা, আর আপনাদের কিছু অফিসিয়াল কাজ দেখা দেবো কালকে, যদি ক্লাসে যদি অফিসিয়াল কাজ প্রশ্ন ধরতে পারে আপনাদের, ঠিক আছে? অফিসিয়াল এই জন্য অফিসিয়াল আজকে ব্রেকটাইম একটু তাড়াতাড়ি শেষ করে আসেন যেন অফিসিয়াল আমি দেখাতে পারি। ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট 3টাই রিভিশন দিতে পারি, হালকা হালকা রিভিশন দেবো যেন আপনি দেখলে পরেও বা শুনলে পরেও জিনিসটা মাথায় থাকবে, বুঝছেন? আচ্ছা সবাই একটু ব্রেক নেন। আর আমি সকালে আজকে নাস্তা করে আসেন নাই, ঠিক আছে? নাস্তা করে আসেন নাই? আর হাতিয়া আর রাখি এরা কোনোদিন নাস্তা করে না। আর স্যার আপনি আজকেই ধরছেন আর আমি আজকেই নাস্তা করে নেই নাকি?